মুভির শুরুতেই ইন্দোনেশিয়ার একটা গ্রামের জঙ্গলের ভেতর একটা বাড়ি দেখা যায়। বাড়িটার ভেতরে ওয়াতি নামের একটি মেয়ে প্রসব যন্ত্রণায় ছটফট করছে। তার স্বামী জামাল আমিনা নামের একজন দাইমাকে ডেকে এনেছে। আমিনা ওয়াতির বাচ্চা প্রসব করানোর চেষ্টা করছে। এদিকে দেখা যায় গ্রামের অনেক লোক মিলে হাতে ধারালো অস্ত্র আর আগুনের মশাল নিয়ে ওয়াতি ও জামালের বাড়ির দিকেই আসছে। তারা চিৎকার করে বলছে ওদেরকে এখনই মেরে ফেলো। যারা এসে তাদেরকে আটকানোর চেষ্টা করছিল তাদেরকেই তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সেখানেই হত্যা করে। এরপর সেই দলটি আবারও ওয়াতি ও জামালের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ততক্ষণে ওয়াতি একটা মেয়ের জন্ম দিয়েছে। জামাল তার মেয়েকে দেখে খুবই খুশি হয়ে ওয়াতিকে বলে, মেয়েটা তোমার মতোই দেখতে খুব সুন্দর হয়েছে। তারা খুশি হয়ে বাচ্চাটার নাম রাখে সারা। আমিনা বুঝতে পারে ওয়াতির পেটে একটা নয় বরং দুটো বাচ্চা রয়েছে। যমজ বাচ্চা দেখে ওয়াতি ও জামাল তো খুবই খুশি হয়। আমিনা দ্বিতীয় বাচ্চাটা প্রসব করানোর চেষ্টা করছে, কিন্তু ততক্ষণে সেই গ্রামবাসীরা তাদের বাড়িতে চলে আসে। তারা সবাই মিলে বাড়িটার চারিদিকে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কোলাহল শুনে জামাল জানালা দিয়ে বাইরে তাকাতেই খুব ভয় পেয়ে যায়। সে আমিনাকে বলে যে বাচ্চাটা জন্ম নিয়েছে তাকে নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে তাড়াতাড়ি পালিয়ে যেতে। তবে তখনও দ্বিতীয় বাচ্চাটি জন্ম নেয়নি, তাই আমিনা প্রথম বাচ্চাটিকে কোলে নিয়ে পেছনের দরজা দিয়ে জঙ্গলে চলে যায়। ততক্ষণে বাড়ির বেড়ায় আগুন লেগে গেছে। জামাল লোকগুলোকে আটকানোর জন্য একটা দা নিয়ে বাইরে আসে। সে তার স্ত্রী ও অনাগত সন্তানকে রক্ষা করার জন্য প্রাণপণে সেই লোকগুলোর সাথে লড়াই করছে, কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে গলা জবাই করে সেখানেই হত্যা করে। এরপর গ্রামবাসীদের একজন আগুন নিয়ে ওয়াতির কাছে আসে। ওয়াতি ততক্ষণে আরেকটা বাচ্চার জন্ম দিয়েছে। ওয়াতি কাঁদতে কাঁদতে লোকটাকে জিজ্ঞেস করে, তোমরা আমাদেরকে কেন মারতে চাইছো? কিন্তু লোকটা তার কথার কোনো উত্তর না দিয়ে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এরপর সে সেই ঘরের চারিদিকে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আগুনের লেলিহান শিখা পুরো বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ে। ওয়াতি ও তার সদ্য জন্মা সন্তান সেই আগুনে পুড়ে মারা যায়। জঙ্গলে গাছের আড়ালে দাঁড়িয়ে একজন মহিলা দূর থেকে এই দৃশ্য দেখছে। আগুনের ভেতর থেকে ওয়াতির প্রচণ্ড জোরে চিৎকার শোনা যায়। এরপর কেটে যায় 18 বছর। সারা নামের একটি মেয়ে শহরের মাদ্রাসায় লেখাপড়া করে। সেদিন মাদ্রাসা ছুটি হবার পর সারার মন খুব খারাপ হয়ে যায়, কারণ আগামীকাল থেকে গরমের ছুটি শুরু হবে আর অনেক দিন মাদ্রাসা বন্ধ থাকবে। সব ছাত্রীরা ছুটিতে তাদের বাড়ি চলে যাবে, কিন্তু সারার কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ সে তার মা বাবার সম্পর্কে কিছুই জানে না আর তার কোনো বাড়িও ছিল না। মাদ্রাসায় সারার আজিজা নামের একটা বেস্ট ফ্রেন্ড আছে। সারার মন খারাপ দেখে আজিজা এসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি এত মন খারাপ করে আছো কেন? সারা বলে, কাল তো তোমরা সবাই বাড়ি চলে যাবে আর আমি একা একা এখানে থাকবো। আজিজা বলে, তুমি চাইলে তুমিও আমার সাথে আমার গ্রামে যেতে পারো। আমার বাড়িতে শুধু আমি আর আমার বাবাই থাকি। কিন্তু সারা আজিজাকে মানা করে দেয়। সেদিন রাতে আজিজা যখন বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে, তখনও সে সারাকে অনেকবার তার সাথে তার গ্রামের বাড়িতে যেতে বলে। কিন্তু সারা আজিজাকে বলে, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। তুমি বাড়িতে গিয়ে তোমার বাবার সাথে খুব ভালো করে সময় কাটাও। আমাকে নিয়ে চিন্তা করে তোমার ছুটি নষ্ট করো না। সেদিন রাতে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছে। তবে মাঝরাতে হঠাৎ কারো কান্নার শব্দ শুনে সারার ঘুম ভেঙে যায়। সে বিছানা থেকে উঠতেই দেখে আলমারির সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। লম্বা চুলের একজন মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। সারা ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেই মহিলার কাঁধে হাত রাখে। হঠাৎই মহিলাটি কান্না থামিয়ে সারার দিকে ফিরে তাকায়। মহিলার ভয়ঙ্কর সাদা ফ্যাসফ্যাসে চেহারা দেখে সারা ভয়ে চিৎকার করে ওঠে। তখনই সারার ঘুম ভেঙে যায়। তার মানে সে এতক্ষণ শুধু স্বপ্ন দেখছিল। তার চিৎকার শুনে আজিজারও ঘুম ভেঙে যায় আর সে সারাকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকালে সব ছাত্রীরা নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সারা দূরে দাঁড়িয়ে সবার চলে যাওয়া দেখছিল। আজিজার বাবা হাসানও আজিজাকে নিতে এসেছে। আজিজা সারাকে বিদায় জানিয়ে তার বাবার সাথে চলে যায়। তখনই একজন টিচার এসে সারাকে বলে, তুমি চাইলে তুমি আমার সাথে আমার বাড়িতে যেতে পারো। তুমি একা একা এখানে কিভাবে থাকবে? এর থেকে এটাই ভালো হবে তুমি আমার সাথে চলো। কিন্তু সারা টিচারের সাথেও যেতে চায় না।
তাই টিচার তাকে আর বেশি জোর না করে সাবধানে থাকার কথা বলে চলে যায়। সব ছাত্রীরা চলে যাওয়ায় মাদ্রাসা একেবারে ফাঁকা হয়ে গেছে। সেদিন রাতে সারা হাত মুখ ধোয়ার জন্য বাইরে আসে। এরপর সে নামাজ পড়তে বসে। তখন আরেকজন টিচার উম্মে হাত মুখ ধোয়ার জন্য বাইরে যায়। ঘরের ভেতরে সারা নামাজ পড়া শেষ করে তার বিছানা গুছিয়ে রাখছে। তখনই সে একটা মহিলা কণ্ঠের আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজটা তাকে আদরের সুরে বলছে সারা যেন বাড়ি ফিরে যায়। আওয়াজটা শুনে সারা খুবই অবাক হয়ে যায়, কারণ সে ছাড়া তখন সেই ঘরে আর কেউ ছিল না। এবার আওয়াজটা তাকে একবার ধমক দিয়ে বাড়িতে যেতে বলে। হঠাৎ সে পেছনে ফিরে তাকাতেই এক ভয়ঙ্কর অশরীরী শক্তি ওপর থেকে লাফ দিয়ে তার উপর আক্রমণ করে। ঘরের বাইরে থেকে উম্মেও সারার চিৎকার শুনতে পায়। সে তখনই দৌড়ে সারার ঘরে চলে আসে, কিন্তু ঘরের কোথাও সারাকে পাওয়া যাচ্ছে না। উম্মে ঘরের চারিদিকে সারাকে খুঁজতে থাকে। হঠাৎ একটা আওয়াজ শুনে সে ওপরে তাকাতেই উম্মে ভয়ে চিৎকার করে ওঠে। সারা ছাদের উপরে পিলারের সাথে ঝুলে আছে। সে ভয়ঙ্কর কণ্ঠে উম্মেকে বলে, আমি বাড়ি যেতে চাই। সারার এমন রূপ দেখে উম্মে বুঝতে পারে সারার উপরে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি ভর করেছে। ততক্ষণে সারা নিচে নেমে আসে আর উম্মেকে বলে, আমাকে এখনই বাড়ি পাঠিয়ে দাও। এটা বলে সে উম্মের উপর ঝাঁপিয়ে পড়তেই যাবে, তখনই মাদ্রাসার হুজুর এসে সারার কপালে হাত রাখে। হুজুর কালেমা পড়ে সারার শরীর থেকে সেই অশুভ শক্তিকে বের করে দেয়। সারার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে সারা স্বাভাবিক হওয়ার পর হুজুর আর উম্মে সারার সাথে কথা বলতে আসে। উম্মে সারাকে একটা কাগজ দিয়ে বলে, আমিনা নামের এক মহিলা তোমাকে আমাদের কাছে পাঠিয়েছিল। এই কাগজে আমিনার বাড়িতে যাওয়ার নকশা আঁকা আছে। হুজুর আর উম্মে অনেক বছর আগে একটা গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখানেই তাদের আমিনার সাথে দেখা হয়। আমিনা একটা বাচ্চা মেয়েকে নিয়ে খুবই বিপদে পড়ে গিয়েছিল। তাই সে মেয়েটাকে মাদ্রাসায় পড়ার জন্য হুজুরদের কাছে দিয়ে দেয়। এরপরেই তারা সারাকে এই মাদ্রাসায় নিয়ে আসে। এটা ছাড়া তারা সারার পরিবারের ব্যাপারে আর কিছুই জানে না। সব শুনে সারা বলে, তাহলে আমাকে ওই গ্রামে গিয়ে আমিনাকে খুঁজে বের করতে হবে। হুজুর আর উম্মেও সারাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। সারা আর সময় নষ্ট না করে সেদিনই সেই গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সারা আগে থেকেই জানে তার বেস্ট ফ্রেন্ড আজিজার বাড়িও সেই গ্রামেই, তাই সে কোনো চিন্তা ছাড়াই সে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামে পৌঁছে সে বাগুস নামের একজন লোককে আজিজার কথা জিজ্ঞেস করে। সারা বলে আজিজার বাবার নাম হলো হাসান। লোকটা হাসানকে চিনতে পেরে বলে সে নিজেই সারাকে আজিজার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। সারা বাগুসের গাড়িতে উঠে বসে আর পাহাড়ি জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে তারা আজিজার বাড়িতে পৌঁছে যায়। সেই সময় আজিজার বাবা হাসান বাইরে বসে কাজ করছিল। আজিজার বাড়িতে পৌঁছে সারা বাগুসকে ভাড়া দিয়ে বিদায় জানায়। দরজায় নক করতেই আজিজা দরজা খুলে বাইরে আসে। সে সারাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই অবাক হয় আর তার সাথে খুব খুশিও হয়ে যায়। আজিজা যেন বিশ্বাসই করতে পারছে না তার বেস্ট ফ্রেন্ড তার বাড়িতে এসেছে। সে খুবই খুশি হয়ে সারাকে জড়িয়ে ধরে। সে সারাকে হঠাৎ এখানে আসার কারণ জিজ্ঞেস করে। সারা বলে, সারাদিন জার্নি করে আমি এখন খুবই ক্লান্ত। আমি তোমাকে সবকিছু পরে খুলে বলবো। আজিজা তাকে খাবারের কথা জিজ্ঞেস করলে সারা জানায় সে সারাদিন কিছুই খায়নি। এটা শুনে আজিজা বলে, তাহলে চলো আজকে আমাদের এখানে সবথেকে মজার খাবারটা তোমাকে খাওয়াবো। সারা তার বাড়িতে আসায় সে এতই খুশি হয়েছে যে আজিজা তার বাবাকে কিছুই না বলে সারাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে সারাকে নিয়ে গ্রামের বাজারে চলে আসে। তারা খাবারের অর্ডার দিয়ে সেখানে বসেই গল্প করছে। কিছুক্ষণ পর সেখানে মাজিদ নামের একটা ছেলে আসে। আজিজা যেহেতু শহরের মাদ্রাসায় থাকে, তাই মাজিদ আগে কখনো তাকে গ্রামে দেখেনি। তাই সে আজিজাকে জিজ্ঞেস করে, তুমি কি এই গ্রামে নতুন এসেছো? আজিজা তার ব্যাপারে মাজিদকে জানায়। এরপর সে মাজিদের পরিচয় জিজ্ঞেস করলে মাজিদ বলে, আমি 2 মাস হলো এই গ্রামে এসেছি। গ্রামের হসপিটালে ইন্টার্ন ডাক্তার হিসেবে জয়েন করেছি। অনেক বছর ধরে গ্রামের কেউই সেই হসপিটালে যায় না বললেই চলে। তারা বেশিরভাগ সময় কোনো এক পল্লী চিকিৎসকের দ্বারাই তাদের চিকিৎসা করায়। তাই আমি গ্রামের হসপিটালটা আবারও চালু করার চেষ্টা করছি। এরপরেই মাজিদ তার খাবার নিয়ে আজিজাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। দোকানে তখন ইদ্রিস নামে আরেকজন লোক বসেছিল। সে আজিজাকে মাজিদের ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলতে শুরু করে। এটা থেকে বোঝা যায় গ্রামের মানুষেরা মাজিদকে খুব একটা পছন্দ করত না। তবে আজিজা ও সারার মাজিদকে বেশ ভালো ছেলে বলেই মনে হয়। তারা এটা ভেবেই খুশি যে শেষ পর্যন্ত গ্রামের হসপিটালটা আবারও চালু হচ্ছে। এখন থেকে গ্রামের মানুষ ভালো চিকিৎসা পাবে।
এরপর তারা খাবার নিয়ে বাড়ি ফিরে আসে। আজিজার বাবা হাসান এসে সারার সাথে পরিচিত হয়। সে সারার সাথে খুব ভালো করেই কথা বলে। হাসান তাকে বলে মাদ্রাসা বন্ধের পুরোটা সময় সারা তাদের বাড়িতেই থাকতে পারবে। এরপর সারার সাথে কিছু সময় কথা বলে হাসান বাইরে চলে যায়। এবার সারা আজিজাকে তার এই গ্রামে আসার উদ্দেশ্যের কথা জানায়। সে বলে, এত বছর পর হুজুর আমাকে আমার পরিচয় জানিয়েছে। আমার যখন 2 বছর বয়স ছিল তখন আমিনা নামের একজন মহিলা আমাকে হুজুরের সাথে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। বাইরে থেকে হাসানও তাদের কথা শুনতে পাচ্ছিল। সে আমিনা নামটা শুনে বেশ চমকে ওঠে। সারার কাছ থেকে সে আরো জানতে পারে যে আমিনা এই গ্রামেরই মহিলা ছিল। এটা শোনার পর হাসানের চোখে মুখে যেন ভয়ের ছাপ ফুটে ওঠে। সে আমিনার নাম শুনতেই কোনো এক অজানা ভয়ে ছটফট করতে থাকে। এদিকে সারা আজিজাকে অনুরোধ করে বলে, আমিনাকে খুঁজতে তুমি আমাকে সাহায্য করো। সে এতদিন তার মা বাবার সম্পর্কে কিছুই জানতো না। একমাত্র আমিনাই পারবে তাকে তার মা বাবার খোঁজ দিতে। এমনকি হুজুর আর উম্মেও আমিনা ছাড়া তাকে আর কিছুই বলতে পারেনি। আজিজা সারাকে আশ্বস্ত করে বলে সে নিশ্চয়ই তাকে সাহায্য করবে। তবে এখন সে এসব চিন্তা না করে সারাকে হাত মুখ ধুয়ে বিশ্রাম নিতে বলে। সে আমিনাকে খোঁজার ব্যাপারে তার বাবা হাসানের সাথে কথা বলবে। এরপর আজিজা হাসানের কাছে এসে জিজ্ঞেস করে সে আমিনা নামের কাউকে চেনে কিনা। আমিনা নামের কোনো মহিলা হয়তো এই গ্রামে থাকে। তবে হাসান বেশ কড়া গলায় বলে সে আমিনা নামের কাউকেই চেনে না। আজিজা বলে সারা এখানে আমিনা নামের মহিলাকে খোঁজার জন্য এসেছে। যতদিন সে তাকে খুঁজে না পাচ্ছে ততদিন সে আমাদের বাড়িতেই থাকবে। তবে এটা শুনে হাসান আজিজাকে বলে যে সারা এখানে থাকতে পারবে না, কারণ সে তার বাড়িতে একাই থাকে। তাই যদি কোনো যুবতী মেয়ে তাদের বাড়িতে এসে থাকে তাহলে গ্রামবাসীরা এই ব্যাপারটা ভালো চোখে দেখবে না। আজিজা খুব অবাক হয়ে বলে সারা তো আমার সাথে থাকবে, তাহলে এতে গ্রামবাসীদের সমস্যা কোথায়? কিন্তু এবার হাসান বেশ রেগে গিয়ে বলে সে সারাকে কিছুতেই তাদের বাড়িতে থাকতে দিতে পারবে না। তবুও আজিজা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু হাসান তার কোনো কথাই শুনতে চাইছে না। সে বলে যদি আজিজা সারাকে কিছু বলতে না পারে তাহলে সে নিজেই সারার সাথে কথা বলবে। আজিজা তাকে বারবার না করার পরেও হাসান এসে সারাকে বলে এই গ্রামটা যুবতী মেয়েদের থাকার উপযুক্ত নয়। বাইরে থেকে অনেক মেয়েরা এখানে অবৈধ বাচ্চা অ্যাবর্ষণ করাতে আসে। তাই সারা যদি এখানে থাকে তাহলে গ্রামের লোকেরা তাকে নিয়েও নানান কথা বলবে। তাই হাসান বারবার সারাকে এই গ্রাম থেকে চলে যেতে বলে। আজিজা আবারও তার বাবাকে বোঝাতে যায়, কিন্তু এবার সারাই তাকে নিষেধ করে। সে মনে মনে বুঝতে পারছে হয়তো হাসান ঠিকই বলছে। সে তখনই ব্যাগপত্র নিয়ে আজিজার বাড়ি থেকে বেরিয়ে আসে। সে আজিজাকে বলে আজিজার বাড়িতে না থাকলেও তার কোনোই অসুবিধা হবে না, সে গ্রামের কোথাও না কোথাও থাকার ব্যবস্থা করে নেবে। আজিজা তার বাবার এমন ব্যবহারের জন্য বারবার সারার কাছে ক্ষমা চায়। সে তো বুঝতেই পারছে না তার বাবা হঠাৎ করে এমন ব্যবহার কেন করছে। কিছুক্ষণ আগে সে নিজেই বলেছিল সারা তাদের বাড়িতেই থাকতে পারবে, তাহলে হঠাৎ করে তার এই মনের পরিবর্তন কি করে হলো? সারা তাকে এটা নিয়ে এত চিন্তা করতে নিষেধ করে। সে বলে গ্রামের কোথাও না কোথাও আমার থাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমিনাকে পেয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। আজিজা কিছুক্ষণ চিন্তা করে বলে তোমার থাকার মতো একটাই জায়গা আছে, গ্রামের মসজিদটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। অনেক বছর ধরে গ্রামের মসজিদে কেউ যায় না, এমনকি গ্রামে কখনো কেউ আজানও দেয় না। তাই সেই মসজিদেই সারা কয়েকদিন আশ্রয় নিতে পারবে। এরপর সারা তাকে আমিনার বাড়ির নকশাটা দেখায়, কিন্তু আজিজা এটা দেখে কিছুই বুঝতে পারছে না। তবে আজিজা বলে আমিনাকে খুঁজে বের করতে সে নিশ্চয়ই সারাকে সাহায্য করবে। এভাবেই কথা বলতে বলতে তারা মসজিদে পৌঁছে যায়। মসজিদের অবস্থা দেখে সারা বেশ অবাক হয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে এই মসজিদে অনেক বছর ধরে কেউই আসে না। জঙ্গলের মাঝে মসজিদটা একটা পরিত্যক্ত বাড়ির মতো পড়ে আছে। সারা হাঁটতে হাঁটতে মসজিদের চারপাশটা ঘুরে দেখছে। এদিকে আজিজা এসে মসজিদের পেছনের দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু সে অনেক চেষ্টা করেও দরজাটা কিছুতেই খুলতে পারছে না। তাই সে মসজিদের ভেতরে ঢোকার একটা পথ খুঁজতে থাকে। সে অন্য একটা দরজা দিয়ে শেষ পর্যন্ত মসজিদের ভেতরে ঢুকতে পারে। এদিকে সারা বাইরে ঘুরতে ঘুরতে অজু করার জায়গায় চলে আসে। সে যখন আশেপাশে তাকিয়ে দেখছে তখন হঠাৎই একটা নল নিজেই খুলে যায়। পেছনে আওয়াজ শুনে সারা পেছনে ফিরে তাকায়, তবে আবার সামনে তাকাতেই দেখে পানির নল নিজেই বন্ধ হয়ে গেছে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সারা বেশ অবাক হয়ে যায়। এদিকে মসজিদের ভেতরে আজিজা কয়েকটা বাতি জ্বালিয়ে দেয়।
তখনই সারা হঠাৎ করে তার সামনে চলে এলে আজিজা বেশ ভয় পেয়ে যায়। সারা বলে, এখানে পানিরও ব্যবস্থা আছে, তাই মসজিদটা একটু পরিষ্কার করে নিলেই আমি এখানে থাকতে পারবো। আজিজা বলে, তাহলে আজ রাতে আমি তোমার সাথে এখানেই থাকবো। তুমি আমি দুজন মিলে এই মসজিদটা পরিষ্কার করে ফেলবো। কিন্তু সারা এই কথায় কিছুতেই রাজি হয় না। সে বলে, যদি হাসানি কথা জানতে পারে তাহলে সে খুব রেগে যাবে। কিন্তু আজিজা তার কোনো কথাই না শুনে দুজনে মিলে মসজিদটা পরিষ্কার করে। রাতে আজিজা যখন নামাজের আগে অজু করতে বের হয় তখনই সেখানে হাসান চলে আসে। হাসান আজিজাকে এখানে দেখে তার সাথে খুব রাগারাগি করে। আজিজা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সারা একা একা এই জঙ্গলের মধ্যে কিভাবে থাকবে, কিন্তু হাসান তার কোনো কথাই শুনে না আর এক্ষুনি তার সাথে বাড়ি ফিরে যেতে বলে। শেষ পর্যন্ত আজিজা হাসানকে বোঝাতে ব্যর্থ হয়ে তার সাথে বাড়ি ফিরে যায়। তারা চলে যাওয়ার পর জঙ্গলের মাঝে সারা একেবারেই একা হয়ে পড়ে। সে আশেপাশে ভালো করে দেখে দরজা বন্ধ করে মসজিদের ভেতরে চলে যায়। এরপর দেখা যায় ইদ্রিস আর বাগুস এক জায়গায় বসে খাবার খেতে খেতে গল্প করছে। সেই গ্রামে লিন্ডা নামে একটা সুন্দরী মেয়ে থাকে। ইদ্রিস বহুদিন ধরে লিন্ডাকে খুব পছন্দ করে, তাই তারা সেখানে বসে লিন্ডাকে নিয়েই আলোচনা করছিল। হঠাৎই তারা খেয়াল করে সামনের দোকানের লোকটা কোথায় যেন চলে গেছে। কিছুক্ষণ আগেই তো লোকটা সেখানে দাঁড়িয়েছিল। হঠাৎ ইদ্রিস ওপরের দিকে তাকাতেই দেখে এক ভয়ঙ্কর অশরীরী আত্মা বাতাসে ভাসছে। সেই আত্মাটা হাতে একটা বাচ্চা ধরে আছে। আত্মাটা হাত বাড়িয়ে তাদের দিকে এগিয়ে আসছে দেখে ইদ্রিস ও বাগুস প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা এক দৌড়ে হাসানের কাছে চলে আসে। সেই ভয়ঙ্কর আত্মাটার কথা শুনে হাসান তো প্রথমে তাদের কোনো কথাই বিশ্বাস করে না। বাগুস তাকে জানায় আত্মাটা দেখতে হুবহু ওয়াতির মতো ছিল। এত বছর পর আবারও ওয়াতির নাম শুনে হাসান একেবারে চমকে ওঠে। এবার সে বাগুসকে বলে সে যেন সারার উপরে নজর রাখে। সারা এখন পুরনো মসজিদে একাই থাকছে। সারার ব্যাপারটা জানতে পেরে তারা দুজনই বেশ ভয় পেয়ে যায়। বাগুস জিজ্ঞেস করে, তাহলে সারাই কি ওয়াতির মেয়ে? হাসান তাদেরকে সাবধান করে দিয়ে বলে এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। তাকে এখন শুধুমাত্র সারার ওপর নজর রাখতে হবে। এদিকে তারা তিনজন যখন কথা বলছিল তখনই আজিজা লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন সারা মসজিদের বাইরে কোনো শব্দ শুনে বাতি হাতে বেরিয়ে আসে। সে জঙ্গলের ভেতরে কোনো মহিলা কণ্ঠের কান্না শুনতে পায়। সে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এত রাতে এখানে কে কান্না করছে। সে একটু সামনে এগিয়ে যেতে তখনই আজিজা এসে তাকে ধরে ফেলে। এত রাতে হঠাৎ আজিজাকে দেখে সারা খুব চমকে যায়। আজিজা বলে, আমি বাবার থেকে লুকিয়ে এখানে চলে এসেছি। আজ রাতটা আমি এখানে তোমার সাথে থাকবো। সারা জিজ্ঞেস করে, যদি তোমার বাবা জানতে পারে তাহলে? আজিজা বলে, পরেরটা পরে দেখা যাবে, এখন তুমি ভেতরে চলো। সারা ভাবে জঙ্গলে যে শব্দ হয়েছে সেটা আজিজার কারণেই হয়েছে, তাই সে আর এটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। এবার আজিজা সারাকে জিজ্ঞেস করে, তুমি কি ওয়াতে নামের কাউকে চেনো? সারা অবাক হয়ে বলে, আমি তো এই নামটা এর আগে কখনোই শুনিনি। আজিজা বলে সে আজ হাসানকে এই নামটা বলতে শুনেছে। তবে তারা এই বিষয় নিয়ে আর কোনো কথা বাড়ায় না। সেদিন রাতে আজিজা ও সারা মসজিদের ভেতরে ঘুমিয়ে আছে। হঠাৎ মাঝরাতে কারো ডাক শুনে আজিজার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলতেই দেখে সেই ভয়ঙ্কর আত্মা তার সামনেই দাঁড়িয়ে আছে। আত্মাটা দুহাত বাড়িয়ে আজিজার উপর আক্রমণ করতেই যাবে তখনই চিৎকারের শব্দে আজিজার ঘুম ভেঙে যায়। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তবে এটা স্বপ্ন হলেও আজিজা বেশ ভয় পেয়ে যায়। সারাও চিৎকার শুনে ঘুম থেকে জেগে যায় আর আজিজাকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকালে তারা সবজি কেনার জন্য বাজারে আসে। সে দোকানের একজন মহিলাকে আমিনার কথা জিজ্ঞেস করে। তখনই তাদের পাশে দিয়ে দার্মি নামের একজন মহিলা যাচ্ছিল। দার্মি সারাকে দেখে বারবার অদ্ভুতভাবে তার দিকেই তাকাচ্ছিল। দার্মির ব্যবহার দেখে সারারও ওই মহিলাকে বেশ অদ্ভুত লাগে। তাই সে আজিজাকে দার্মির ব্যাপারে জিজ্ঞেস করে। আজিজা চুপি চুপি বলে, ডার্মি হলো এই গ্রামের একজন শামান। এই গ্রামের সবাই দার্মিকে খুবই মানে। গ্রামের কেউই খুব একটা ইসলাম ধর্মে বিশ্বাস করে না। তারা আল্লাহর থেকে বেশি শামানকেই বিশ্বাস করে। এ কারণেই গ্রামের মসজিদটাও পরিত্যক্ত হয়ে পড়ে আছে। গ্রামের সবাই দার্মিকে অন্ধবিশ্বাস করে আর সবসময় তার কথা মতোই চলে। তারা সবজি বিক্রেতা মহিলার থেকে জানতে পারে গ্রামে অনেক বছর আগে আমিনা নামের একজন মহিলা ছিল। তবে হঠাৎ করে সে একদিন নিরুদ্দেশ হয়ে গেছে। গ্রামের অনেকেই বলে সে পাগল হয়ে গিয়েছিল আর গ্রাম ছেড়ে কোথায় যেন চলে গেছে।
এদিকে দার্মিকে দেখা যায় সে বাড়িতে ফিরে আসে। সে একটা থালায় খাবার নিয়ে বেড়ার আড়ালে কাউকে যেন খেতে দেয়। দেখে মনে হচ্ছে দার্মি যেন এখানে কাউকে আটকে রেখেছে। তখনই হাসান দার্মির সাথে দেখা করতে আসে। হাসান তাকে সারার ব্যাপারে সব কথা জানিয়ে বলে সে এই গ্রামে আমিনাকে খুঁজতে এসেছে। এটা শুনে দার্মি বেশ ভয় পেয়ে যায়। সে হাসানকে বলে সারা তো ওয়াতির মেয়ের নাম ছিল। এদিকে সারা ও আজিজা যখন বাড়ি ফিরে যাচ্ছে তখন তাদের মাজিদের সাথে দেখা হয়ে যায়। আজিজা মনে মনে মাজিদকে বেশ পছন্দ করে। সারা এখানে আমিনা নামের কাউকে খুঁজতে এসেছে এটা জানার পর মাজিদও তাদেরকে সাহায্য করতে চায়। সে তাদের দুজনকে সময় করে হসপিটালে যেতে বলে। হসপিটালের পুরনো রেকর্ডে আমিনা নামের কেউ আছে কিনা এটা সে খুঁজে দেখবে। তাই সেদিন বিকেলবেলা আমিনা ও সারা হসপিটালে চলে আসে। তারা বাইরে বসেই মাজিদের জন্য অপেক্ষা করছে। সেখানে লিন্ডা নামের গ্রামের সেই সুন্দরী মেয়েটাও এসেছে। লিন্ডা মাজিদের প্রতি বেশ ইন্টারেস্টেড ছিল। সে মাজিদের সাথে ভাব জমানোর চেষ্টা করছিল, কিন্তু মাজিদের এই ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। সারা ও আজিজা তার সাথে দেখা করতে এসেছে দেখে মাজিদ বেশ খুশি হয়, কিন্তু লিন্ডা তাদের দেখে খুব বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। মাজিদ জানায় সে পুরনো রেকর্ডে আমিনা নামের কাউকে খুঁজে পায়নি। মনে হচ্ছে এই গ্রামে আমিনা নামের কেউ কখনো ছিলই না। এরপর সারা মাজিদকে দার্মির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মাজিদ কিছু বলার আগে সেখানে হাসান চলে আসে। আজিজাকে সারার সাথে ঘুরতে দেখে হাসান আবারও খুব রেগে যায়। সে জোর করে আজিজাকে টেনে সেখান থেকে নিয়ে যায়। সারার এই ব্যাপারটা খুব খারাপ লাগছিল, তবে তার কিছুই করার ছিল না। এরপর সে চলে যেতে চাইলে মাজি তাকে থামিয়ে বলে সে সারাকে বাড়ি পৌঁছে দেবে। সারা তাকে বলে সে আজিজাদের বাড়িতে নয়, পুরনো মসজিদে থাকে। এটা শুনে মাজিদ প্রথমে খুব অবাক হয়, তবুও সে বলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই সে সারাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দেবে। সারা প্রথমে রাজি না হলেও মাজিদের জোড়াজুড়িতে সে মাজিদের বাইকে উঠে বসে। মাজিদ তাকে বাইকে করে মসজিদ পর্যন্ত পৌঁছে দেয়। তবে মসজিদের আশেপাশের পরিবেশ দেখে মাজিদ সারার জন্য বেশ চিন্তায় পড়ে যায়, কারণ জঙ্গলের মাঝে এভাবে একা একা থাকা একদম নিরাপদ নয়। মাজিদ বলে সারা যদি চায় তাহলে সে সারাকে হসপিটালে থাকার ব্যবস্থা করে দেবে। তবে সারা মাজিদের থেকে কোনো হেল্প নিতে চাইছে না, তাতে গ্রামবাসীরা তাদের ব্যাপারে খারাপ ধারণা করবে। এমনিতেই হাসান গ্রামের লোকেদের জন্য তাকে নিজের বাড়িতে থাকতে দেয়নি। মাজিদ মসজিদের ঘরটা ঘুরে ঘুরে দেখে সেখানে কোনো কারেন্টের কানেকশন নেই। মাজিদ বলে সে কারেন্টের লাইন ঠিক করে দেবে। এদিকে আসরের নামাজ পড়ার সময় হওয়ায় সারা নামাজ পড়তে চলে যায়। এদিকে আজিজা বাড়ি ফিরে তার বাবার সাথে খুব রাগারাগি করে। সে বুঝতেই পারছে না হাসান কেন হঠাৎ করে সারার সাথে এত খারাপ ব্যবহার করছে। সে তো আগে কোনোদিনই কারোর সাথে এমনটা করেনি। মাদ্রাসায় থাকাকালে সে তো সারাকে পছন্দ করত, তাহলে এখানে আসার পর থেকে সে সারার সাথে এত খারাপ ব্যবহার কেন করছে? এমনিতেই সারার কোনো বাড়ি নেই, আর সে তার মা বাবার সম্পর্কে কিছুই জানে না। সে ছোটবেলা থেকে একা একাই খুব কষ্টের মধ্যে বড় হয়েছে। এটা শুনে হাসান বলে এ কারণেই সে আজিজাকে সারার সাথে মিশতে দিতে চায় না। সারার মা বাবা কে, সে কোথা থেকে এসেছে এই ব্যাপারে কেউ কিছুই জানে না। তাই সে চায় না এমন একটা অপরিচিত মেয়ের জন্য আজিজার কোনো বিপদ হোক। এই কথা শুনে আজিজা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে হাসান এমন কেন ভাবছে যে সারার জন্য তার কোনো বিপদ হবে। তবে হাসান এটার কোনো উত্তর না দিয়ে বাইরে বেরিয়ে যায়। এদিকে মাজিদ মসজিদের মাইকের লাইনটা ঠিক করে ফেলে। ততক্ষণে মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গেছে। তাই মাজিদ বলে সে এখন মাইকে আজান দিতে চায়, কারণ 2 মাস হলো গ্রামে আসার পরেও সে কোনোদিন এই গ্রামে আজান দিতে শোনেনি। বহু বছর পর গ্রামে আজানের শব্দ শুনে গ্রামবাসীরা খুবই অবাক হয়ে যায়। এদিকে দার্মি আজান শুনে তো রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলতে থাকে কার এত বড় সাহস এই গ্রামে এসে আজান দিচ্ছে। আজানের শব্দ শুনে হাসানও একেবারে চমকে ওঠে। তখনই দেখা যায় আমিনা একটা বন্ধ জায়গা থেকে আজানের শব্দ শুনতে পাচ্ছে। এত বছর পর আজান শুনে আমিনা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে মনে মনে খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যায় দার্মির বাড়ি থেকে অ্যাবর্ষণ করার পর একটা মেয়েকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ইদ্রিস ও বাগুস মেয়েদেরকে এখানে এসে অ্যাবর্ষণ করাতে সাহায্য করে। এই কাজের জন্য তারা মেয়েদের থেকে টাকাও নেয়। দার্মি এসে তাদের দুজনকে জিজ্ঞেস করে আজকে সন্ধ্যায় কে আজান দিল। যেই আজান দিয়েছে তারা যেন তাকে ধরে দার্মির কাছে নিয়ে আসে। তাই ইদ্রিস ও বাগুস সেই ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে।
এদিকে মসজিদে নামাজ শেষ করে মাজিদ হসপিটালে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তখনই সারা এসে তাকে জিজ্ঞেস করে আমিনাকে খুঁজে বের করার আর কি কোনো উপায় আছে। মাজিদ বলে সে কালকেই গ্রামের লোকজনকে আমিনার ব্যাপারে জিজ্ঞেস করবে। গ্রামের সবাইকে জিজ্ঞেস করলে কেউ না কেউ নিশ্চয়ই আমিনার খবর নিশ্চয়ই দিতে পারবে। মাজিদ সারাকে জিজ্ঞেস করে তুমি আমিনাকে এত খুঁজতে চাইছো কেন? সারা বলে আমিনা নামের একজন মহিলা আমাকে ছোটবেলায় হুজুরের সাথে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিল। আমিনাকে খুঁজে পেলেই আমি আমার মা বাবার সম্পর্কে জানতে পারবো। সব শুনে মাজিদের সারার জন্য খুব খারাপ লাগে। এরপর সারা মাজিদকে ওয়াতি নামের এক মহিলার কথা জিজ্ঞেস করে। মাজিদ বলে সে আমিনা ও ওয়াতি দুজনের ব্যাপারে খোঁজ খবর নেবে। এভাবে কিছুক্ষণ কথা বলার পর মাজিদ হসপিটালে ফিরে যায়। এদিকে দেখা যায় হাসানও খুঁজতে বেরিয়েছে আজ গ্রামে আজানকে দিল। হাসান ইদ্রিস ও বাগুসকে সেই ছেলেটাকে খুঁজে বের করতে বলে। এইদিকে দার্মি সেই বেড়ার কাছে এসে আমিনার সাথে খুব রাগারাগি করে। এটা থেকে জানা যায় দার্মি আসলে সেখানে আমিনাকে বন্দি করে রেখেছে। দার্মি আমিনার চোখ দুটো নষ্ট করে তাকে অন্ধ বানিয়ে দিয়েছে। আমিনা তাকে মেরে ফেলার জন্য দার্মিকে অনুরোধ করে, তবে দার্মি বলে সে আমিনাকে কিছুতেই মারবে না, এভাবেই বন্দি রেখে তার উপর অত্যাচার করবে, কারণ আমিনা যে পাপ করেছে তার জন্য এটাই তার প্রাপ্য শাস্তি। এদিকে ইদ্রিস ও বাগুস ধারালো অস্ত্র হাতে মসজিদের সামনে যায়। প্রথমে বাগুস একটা ইট দিয়ে মসজিদের ছাদে ঢিল মারে। সারা তখন মসজিদের ভেতরে বসে কোরআন শরীফ পড়ছিল। হঠাৎ শব্দ শুনে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই বাইরে ইদ্রিস ও বাগুস খেয়াল করে আশেপাশের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠেছে। তাই ভয় পেয়ে ইদ্রিস বাগুসকে সেখানে রেখে দৌড়ে পালিয়ে যায়। বাগুস কিছু বুঝে ওঠার আগেই তার সামনে সেই অশরীরী আত্মাকে দেখতে পায়। অশরীরী আত্মাটা ফিসফিস করে বাগুসের নাম ধরে ডাকছে। বাগুস প্রচন্ড ভয় পেয়ে পালাতে যেতেই অশরীরী আত্মাটা তার গলা ধরে তাকে হাওয়ায় ভাসিয়ে দেয়। এরপর তার ঘাড় মোটকে বাগুসকে সেখানেই মেরে ফেলে। আত্মাটি বাগুসের লাশকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। দূর থেকে ইদ্রিস এটা দেখতে পায় আর সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায়। সেই সময় আজিজাদের বাড়িতে আজিজা আবারও হাসানের সাথে ঝগড়া করছে। সে সারার কাছে যাওয়ার জন্য বারবার জেদ করতে থাকে। আজিজা বলে ছোটবেলা থেকেই সারাই তার বেস্ট ফ্রেন্ড, তাই সে তার বেস্ট ফ্রেন্ডকে এভাবে জঙ্গলের মাঝে একা থাকতে দিতে পারবে না। হাসান তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করলে এবার আজিজা তাকে জিজ্ঞেস করে ওয়াতিকে, তুমি সেদিন ওই দুজনের সাথে ওয়াতিকে নিয়ে কি কথা বলছিলে? হাসান এবারও তার কোনো কথার উত্তর না দিয়ে বলে আগামীকালই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখনই ইদ্রিস এসে তাদের দরজায় জোরে জোরে কড়া নাড়তে থাকে। হাসান আজিজাকে ভেতরে পাঠিয়ে দিয়ে বাইরে ইদ্রিসের কাছে আসে। ইদ্রিস কাঁদতে কাঁদতে বলে বাগুস মারা গেছে, ওয়াতির আত্মা এসে বাগুসকে মেরে ফেলেছে। এই কথা শুনে হাসানও খুব ভয় পায়। পরের দিন সকালে মাজিদ আর সারা দেখে কারো জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। তারা লিন্ডার থেকে জানতে পারে বাগুস গতরাতে মারা গেছে। লিন্ডা তাদেরকে এটাও বলে যে বাগুসকে কোনো অশরীরী আত্মা খুন করেছে। এটা বলে লিন্ডা চলে যেতেই মাজিদ আর সারা আমিনাকে খুঁজতে বেরিয়ে পড়ে। বিকেলবেলা সারা মসজিদে ফিরে মসজিদের চারপাশটা পরিষ্কার করছে। তখনই আজিজা তার জন্য খাবার নিয়ে আসে। আজিজা জিজ্ঞেস করে গতকাল আজানটা কি মাজিদ দিয়েছিল? সারা হ্যাঁ বললে আজিজা বেশ খুশি হয়ে যায়। কিন্তু যখন সে জানতে পারে আজ সারাদিন মাজিদ সারার সাথেই ছিল, তখন এই ব্যাপারটা আজিজার খুব একটা পছন্দ হয় না, কারণ আজিজা তো মনে মনে মাজিদকে পছন্দ করে, কিন্তু সে এ ব্যাপারে সারাকে কিছুই বলতে পারে না। তবে সারা আজিজার এই ব্যাপারটা অপছন্দ হওয়াটা বুঝতে পারে না। সে সারাকে সেই অশরীরী আত্মার ব্যাপারে জিজ্ঞেস করে। আজিজা বলে গ্রামের মানুষেরা বলাবলি করছে সেই অশরীরী আত্মার জন্য এবার নাকি গ্রামের অনেক মানুষ মারা যাবে। এদিকে তখন হাসান দার্মির সাথে দেখা করতে আসে। দার্মি হাসানের ওপর প্রচন্ড রেগে যায় আর তাকে এসব থামানোর জন্য কিছু করতে বলে, কিন্তু হাসানও বুঝতে পারছে না এসব মৃত্যু সে কিভাবে থামাবে। সেদিন রাতের বেলা লিন্ডা দার্মির সাথে দেখা করতে আসে। তাদের কথা থেকে জানা যায় লিন্ডা দার্মির হয়েই কাজ করে। তার বদলে দার্মি লিন্ডাকে গ্রামের ছেলেদের ফাঁসাতে সাহায্য করে। লিন্ডা গ্রামের অন্য লোকেদের ফাঁসাতে পারলেও সে এখনো মাজিদকে ফাঁসাতে পারেনি, তাই সে দার্মির কাছে সাহায্য চাইতে আসে। দার্মি বলে গতকাল মাজিদ মসজিদে আজান দিয়েছে, এটা নিয়ে আমি আগেই মাজিদের ওপর খুব রেগে আছি। তবে তুমি যদি মাজিদকে ফাঁসাতে চাও তাহলে আমার একটা কাজ করতে হবে। মাজিদের সাথে সারা নামের যে মেয়েটা ঘুরে বেড়ায় তাকে যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম থেকে তাড়াতে হবে। লিন্ডাও দার্মির এই কাজটা করে দিতে রাজি হয়।
তবে বেড়ার আড়াল থেকে আমিনা তাদের দুজনের কথা শুনে ফেলে। সারার নাম শুনে আমিনা খুব চমকে ওঠে। সে বুঝতে পারে এই সারাই হয়তো ওয়াতির মেয়ে। সে এত বছর পর আবারও এই গ্রামে ফিরে এসেছে। এইদিকে লিন্ডা দার্মির বাড়ি থেকে বেরিয়ে ইদ্রিসের সাথে দেখা করে। ইদ্রিস যেহেতু আগে থেকে লিন্ডাকে পছন্দ করে, তাই লিন্ডা যা বলে সে তাই শোনে। লিন্ডা তাকে জানায় দার্মি বলেছে সারার কারণেই সেই অতৃপ্ত আত্মা গ্রামে ঢুকেছে। সারার কারণে এবার গ্রামের সবাই এক এক করে মারা যাবে। তাই সারাকে যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম থেকে তাড়াতে হবে। ইদ্রিস বলে সে লিন্ডার ইচ্ছে পূরণ করার জন্য সবকিছু করতে পারে। তবে এই কাজটা করে দেওয়ার পর লিন্ডাকে ইদ্রিসের সাথে থাকতে হবে। লিন্ডার ইচ্ছে না থাকা সত্ত্বেও সে ইদ্রিসকে কথা দেয়। তাই ইদ্রিস খুব খুশি হয়ে সারার ব্যাপারে গ্রামবাসীকে জানাতে চায়। এইদিকে তখন হাসান বাড়িতে রান্না করছিল আর রেডিওতে গান শুনছিল। তবে হঠাৎই রেডিওটা খারাপ হয়ে যায়। সে রেডিওটা চেক করতে গেলে তার চুলার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তখনই ফিসফিস করে কেউ যেন তার নাম ধরে ডাকছে। হাসান ওপরের দিকে তাকাতেই সেখানে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে, কারণ তার সামনে সেই ভয়ঙ্কর আত্মাটা দাঁড়িয়ে আছে আর তার কোলে একটা ছোট বাচ্চা ধরে আছে। তাকে দেখে হাসান ভয়ে ওয়াতি ওয়াতি বলে চিৎকার করতে থাকে। সে নিজের জীবন বাঁচাতে ভয়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। হাসানকে এভাবে ভয় পেতে দেখে আত্মাটা হাসতে থাকে। এদিকে ইদ্রিস খুশি মনে গান গাইতে গাইতে সাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছে। তবে তার সামনে হঠাৎই ভয়ঙ্কর আত্মাটা হাওয়ায় ভেসে আসে। আত্মাটা ইদ্রিসকে ধরে হাওয়ায় ভাসিয়ে নেয় আর একটা গাছের সাথে মাথা বাড়ি দিয়ে ইদ্রিসকে মেরে ফেলে। এরপর ইদ্রিসকে গাছের সাথেই ঝুলিয়ে রাখে। কিছুক্ষণ পর হাসান কয়েকজন লোককে নিয়ে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ইদ্রিসের মৃতদেহ দেখতে পায়। এমন বীভৎস মৃতদেহ দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। পরপর 2 রাতে দুটো মৃত্যু হওয়ায় গ্রামবাসীরা এখন সেই প্রেতাত্মাকে খুব ভয় পাচ্ছে। এই সুযোগে লিন্ডা গ্রামবাসীদের কান ভাঙায়। সে বাজারের মধ্যে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে অতৃপ্ত আত্মার মেয়ের কারণে এই সব মৃত্যু হচ্ছে। সেই আত্মাটার মেয়ে কিছুদিন হলোই গ্রামে এসে থাকতে শুরু করেছে। তার কারণেই এবার এক এক করে গ্রামের সবাই মারা যাবে। আর এই কথাটা তাকে দার্মি বলেছে। সে যখন গ্রামবাসীদের উস্কানি দিচ্ছিল তখনই সেখানে সারা ও আজিজা চলে আসে। সে সারাকে দেখিয়ে সবাইকে বলে এটাই হচ্ছে সেই অতৃপ্ত আত্মার মেয়ে। এই মেয়েটার কারণেই গ্রামের মানুষ মারা যাচ্ছে। এমন অদ্ভুত কথা শুনে সারা তো একেবারে অবাক হয়ে যায়। আজিজা রেগে গিয়ে বলে সারা এখানে শুধুমাত্র একজনকে খুঁজতে এসেছে, তাই সে যেন সারা নামে এমন অপবাদ না ছড়ায়। এটা বলে আজিজা সারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে দার্মি বলেছে বলে গ্রামবাসীরা সত্যি সত্যি সারাকে সেই অতৃপ্ত আত্মার মেয়ে ভাবতে শুরু করেছে। এদিকে সবকিছু শুনে সারার মন খুব খারাপ হয়ে যায়। সে আজিজাকে বলে আমার মনে হয় আমার এই গ্রাম থেকে চলে যাওয়া উচিত। তবে আজিজা তাকে সাহস দিয়ে বলে সে যেন এই ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তা না করে। সে মাজিদকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমিনার খোঁজ নেয়ার চেষ্টা করবে। এরপর আজিজা তার বাড়িতে চলে যায় আর সারা মসজিদে ফিরে আসে। সেদিন রাতে আরেকজন মেয়ে দার্মির কাছে অ্যাবর্শন করাতে আসে। দার্মি বরাবরের মতোই মেয়েটার অ্যাবর্শন করিয়ে তাকে বাইরে চলে যেতে বলে। তবে এবার দেখা যায় অ্যাবর্শনের পর সেই ভ্রূণকে দার্মি নিজের কাছেই রেখে দিত। সেই ভ্রূণকে কাজে লাগিয়ে দার্মি কিছু একটা রিচুয়াল করত। সেই রাতেই লিন্ডা সব গ্রামবাসীদের নিয়ে সারাকে ধরার জন্য মসজিদের দিকে যাচ্ছে। লিন্ডার কথা শুনে গ্রামবাসীরা সারার উপরে খুব রেগে গেছে, তাই তারা সারাকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য যাচ্ছে। তখন সারা মসজিদে বসে কোরআন শরীফ পড়ছিল। এইদিকে মাজিদ গ্রামের একজন শিক্ষককে সাথে নিয়ে এসে গ্রামবাসীদের পথ আটকানোর চেষ্টা করে। টিচার গ্রামের সবাইকে বুঝিয়ে বলে যে সারার জন্য কারো মৃত্যু হচ্ছে না। সারা এই গ্রামে শুধুমাত্র তার এক আত্মীয়কে খুঁজতে এসেছে। মাজিদ বলে সারার কারণে যদি কারো কোনো ক্ষতি হয় তাহলে তার সব দায় আমি নেব। গ্রামবাসীরা তাকে ধমকি দিয়ে বলে এরপরে গ্রামে যদি কারো মৃত্যু হয় তাহলে তারা সরাসরি মাজিদকে এসে ধরবে। এদিকে হাসান দার্মির সাথে দেখা করতে তার বাড়িতে আসে। দার্মি তখন নতুন ভ্রূণ দিয়ে কালো জাদু করছিল। হাসান বলে পরপর 2 রাতে দুজন মানুষ মারা গেছে, আর এমন দুজন মারা গেছে যারা 18 বছর আগে তাদেরকে সেই ঘৃণ্য
অপরাধ করতে সাহায্য করেছিল। হাসান দার্মিকে বলে সবকিছু জানাজানি হবার আগে তাদের আমিনাকে মেরে ফেলা উচিত। আমিনা যদি বেঁচে থাকে তাহলে সে সত্যিটা সবাইকে জানিয়ে দিতে পারে। এদিকে বেড়ার আড়াল থেকে আমিনা সব কথা শুনতে পাচ্ছিল। সে বহুদিন ধরে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটু একটু করে ব্যবস্থা করছিল। এখন যেহেতু সে জানতে পেরেছে ওয়াতির মেয়ে আবারও গ্রামে ফিরে এসেছে, তাই সে নতুন করে বাঁচার সাহস পায় আর সে পেছনের বেড়া ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। হাসান আমিনাকে মারতে এসে দেখে সে পালিয়ে গেছে, তাই দার্মি আর হাসান দুজনেই আমিনার উপর খুব রেগে যায়। দার্মি হাসানকে তাড়াতাড়ি আমিনাকে খুঁজে বের করতে বলে। আমিনা দৌড়তে দৌড়তে মসজিদে চলে আসে, কিন্তু সে যেহেতু চোখে দেখতে পায় না, তাই সে সারাকে না দেখে জঙ্গলের ভেতরে চলে যায়। সেই সময় সারা মসজিদের সিঁড়িতে বসে খুবই কান্না করছিল, কারণ এত খোঁজার পরেও সে আমিনার সম্পর্কে কিছুই জানতে পারছে না। তার সব আশার আলো যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। সে কষ্টে আমিনার বাড়ির নকশাটাও ছিঁড়ে ফেলে দেয়। কিছুটা দূরে থেকে ওয়াতির আত্মা সারার উপরে নজর রাখছে। সারাকে এভাবে কাঁদতে দেখে ওয়াতির আত্মাও খুব কষ্ট পায়। এইদিকে হাসান আমিনাকে খুঁজতে খুঁজতে এক সময় তাকে ধরে ফেলে। সে আমিনাকে একটা দা দিয়ে মারতেই যাবে, তখনই সেখানে ওয়াতির আত্মা এসে ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। তাকে দেখে হাসান খুবই ভয় পেয়ে যায়। ওয়াতির আত্মা বলে হাসান তার পুরো পরিবারকে মেরে ফেলেছে, তাই সে হাসানকে কিছুতেই ক্ষমা করবে না। এটা বলে সে হাসানের উপরে আক্রমণ করে আর তার মুখের চামড়া তুলে ফেলে তাকে নৃশংসভাবে খুন করে। এই সুযোগে আমিনাও সেখান থেকে পালিয়ে যায়। এখানে জানা যায় যে লোকটা সেদিন মশাল হাতে ওয়াতির ঘরে ঢুকেছিল, সেই লোকটাই আসলে হাসানই ছিল। পরের দিন মাজিদ মসজিদে এসে সারাকে আজিজার বাবার মৃত্যুর কথাটা জানায়। এই কথা শুনে সারা তো খুব চমকে যায়। সে তখনই মাজিদের সাথে আজিজাদের বাড়িতে চলে আসে। আজিজা তার বাবাকে হারিয়ে পাগলের মতো কান্না করছে। এই পৃথিবীতে বাবা ছাড়া তার আর কেউ ছিল না, তাই পরিবারের একমাত্র সদস্যকে হারিয়ে আজিজা যেন শোকে একেবারে পাথর হয়ে গেছে। দার্মি ও লিন্ডাও তাকে সান্ত্বনা দিতে আসে। সারা সেখানে আসার পরেই হাসানের মৃত্যুর জন্য গ্রামের সবাই সারাকেই দায়ী করতে থাকে। তাই সারা আসার কারণে দার্মি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সারা যখন সান্ত্বনা দেওয়ার জন্য আজিজার কাছে আসে, তখন আজিজা খুব অদ্ভুতভাবে সারার দিকে তাকায়। সে সারাকে বলে, তুমি হলে সেই আত্মাটার মেয়ে। এটা বলেই সে ঘরের ভেতরে চলে যায়। তার মানে এবার আজিজাও সারাকে ঘৃণা করতে শুরু করেছে। সেও তার বাবার মৃত্যুর জন্য সারাকেই দায়ী করছে। এদিকে দার্মি বাড়িতে এসে সারার ওপর কালো জাদু করছে, কিন্তু অনেক চেষ্টার পরেও কোনো এক কারণে সারার ওপর কোনো কালো জাদুই কাজ করছিল না, কারণ সারা সবসময় কোরআন শরীফ তেলাওয়াত করত। তার উপর ওয়াতির আত্মা তাকে দূর থেকে রক্ষা করছিল। বারবার চেষ্টা করেও কোনো কাজ না হওয়ায় দার্মি এবার বেশ অস্থির হয়ে যাচ্ছিল। সে তার চুলের খোপা থেকে একটা পেরেক বের করে আনে। এই পেরেকটাই হলো তার শক্তির উৎস। সেদিন রাতে আজিজা একা একা বাড়িতে বসে তার বাবার কথাই চিন্তা করছিল। সে ভাবতে থাকে তার বাবা সারাকে কেন এত ঘৃণা করত। তাহলে তার বাবা নিশ্চয়ই সারার ব্যাপারে কোনো গোপন কথা জানতো। এ কারণেই সে বারবার তাকে সারার সাথে মিশতে বাধা দিয়েছিল। এইদিকে সারা জঙ্গলের ভেতর থেকে কারো কান্নার শব্দ শুনতে পায়। সে জঙ্গলের ভেতরে কিছুটা এগিয়ে যেতেই আমিনাকে দেখতে পায়। সে আমিনার কাছে গিয়ে জিজ্ঞেস করে তার কি হয়েছে। সারা যখন নিজের পরিচয় দেয়, তখনই আমিনা তাকে চিনতে পারে। এবার আমিনা জানায় সেই হলো আমিনা যাকে খোঁজার জন্য সারা এই গ্রামে এসেছে। মৃত্যুর আগে তার মা সারাকে আমিনার কাছেই সঁপে দিয়েছিল, কিন্তু গ্রামবাসীদের জন্য আমিনা সারাকে বেশি দিন তার সাথে রাখতে পারেনি। সারা আমিনাকে জিজ্ঞেস করে তার মা বাবা এখন কোথায় আছে। এবার আমিনা তাকে সব সত্যি কথা বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেই গ্রামে ওয়াতি নামে একটা খুব সুন্দরী মেয়ে থাকতো। তাই ওয়াতির ওপর গ্রামের অনেকের খারাপ নজর ছিল। বিশেষ করে আজিজার বাবা হাসান তাকে খুব পছন্দ করত। এ কারণেই তার ওয়াতির স্বামী জামালের সাথে শত্রুতা হয়ে যায়। এদিকে দার্মিও জামালকে একদমই পছন্দ করত না, কারণ সে আল্লাহকে খুব বিশ্বাস করত আর গ্রামের মসজিদে প্রতিদিন আজান দিত। জামালের কারণে গ্রামের কেউই তার কথা শুনছে না দেখে দার্মি আর হাসান মিলে তাদেরকে মেরে ফেলার পরিকল্পনা
পরিকল্পনা করে। হাসান গ্রামের কিছু খারাপ লোকেদের ভুলিয়ে ভালিয়ে তার সাথে নিয়ে আসে। এরপর সেদিন রাতে তারা জামালের বাড়িতে আক্রমণ করে। যারা তাদেরকে বাধা দিতে আসছিল তাদেরকেই তারা খুন করছিল। তারা জামালকে নৃশংসভাবে খুন করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে ওয়াতি আর তার সদ্য জন্মা মেয়ে পুড়ে মারা যায়। সেদিন আমিনা সারাকে নিয়ে পালিয়ে আসার কারণে সারা বেঁচে যায়। সে সারাকে নিজের মেয়ের মতোই বড় করছিল। কিন্তু ধীরে ধীরে গ্রামে সারার আসল পরিচয় জানাজানি হয়ে যায়। তাই সে সারাকে বাঁচানোর জন্য হুজুরের কাছে দিয়ে দেয়। কিন্তু সে নিজে দার্মির হাত থেকে বাঁচতে পারেনি। দার্মি তাকে বন্দি করে অন্ধ বানিয়ে দিয়েছিল। এরপর তাকে আটকে রেখে অকথ্য নির্যাতন করত। আমিনা আরও জানায় ওয়াতির পোড়া লাশকে এই মসজিদের পাশেই দাফন করা হয়েছিল। সবকিছু শুনে সারা তার মা বাবার জন্য খুব কষ্ট পায় আর সেখানে বসে কান্না করতে থাকে। ওয়াতির আত্মাও ওপর থেকে তাদের দুজনকে দেখছিল। এরপর সারা আমিনাকে নিয়ে যেই মসজিদে যেতে চায় তখনই সেখানে দার্মি চলে আসে। দার্মি এবার নিজ হাতে সারাকে মারতে চাইছে। সে একটা চাকু দিয়ে সারার ওপর হামলা করতেই যাবে, তখনই ওয়াতির আত্মা এসে তাকে ধরে উড়িয়ে নিয়ে যায়। ওয়াতির আত্মা দার্মিকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে সারা ভয়ে আমিনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার দেখা যায় আজিজা দূরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছে। তবে সে সারাকে সাহায্য করার জন্য আর এগিয়ে আসে না। দার্মির মৃত্যুর পর তার খোপা থেকে কেউ যেন পেরেকটা খুলে নেয়। পরের দিন সকালে সারা এই গ্রাম থেকে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মাজি তাকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য এসেছে। চলে যাওয়ার আগে সারা আমিনাকে বলে, আপনার জন্যই আজকে আমি বেঁচে আছি। আপনি আমাকে বাঁচিয়েছেন আর নিজের মেয়ের মতো যত্ন করেছেন, এ কারণে আপনাকে অনেক ধন্যবাদ। আমিনাও সারাকে অনেক দোয়া করে মসজিদের ভেতরে চলে যায়। এরপর সারা মাজিদের বাইকে করে তার সাথেই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তখনই দেখা যায় একটা মেয়ে জঙ্গলের ভেতর থেকে তাদের চলে যাওয়া দেখছে। সেই মেয়েটা তার খোপায় দার্মির পেরেকটা গুজে নিয়েছে। এখানে আমরা বুঝতে পারি এই মেয়েটা আসলে আজিজা। হয়তো সে এবার গ্রামে দার্মির জায়গাটা দখল করবে। এবার সে এক সাধারণ মাদ্রাসা ছাত্রী থেকে হয়ে উঠবে ভয়ঙ্কর সামান। আর এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।